আমি কোনোদিন ভূত দেখিনি, কিন্তু আমার খুব ইচ্ছে কখনো একটা ভূতের সঙ্গে সামনাসামনি কথা বলি। ছেলেবেলা থেকে কত ভূতের গল্প পড়েছি, লোকের মুখে গল্পও শুনেছি অনেক রকম। আমার খুব দুঃখ হতো এত লোক ভূত দেখতে পায়, অথচ আমার ভাগ্যে আজও একটা বর্ধমান ভূত জুটল না। শহরের চেয়ে গ্রামেই বেশি ভূত থাকে। আমি গ্রামে গেছি অনেকবার, কাটিয়েছিও বহুদিন, কিন্তু হায়, কোনোদিন একটা ভূত চোখে পড়েনি। অন্ধকার মাঠের মধ্যে দিয়ে যাবার সময় কখনো একবার মনে হয়েছে যে দূরে ঘুমটা মাথায় একটি পেতনি দাঁড়িয়ে আছে। বুক একটু কেঁপে উঠেছে ভয়ে, কিন্তু কাছে গিয়ে দেখেছি কিছুই না, একটা কলা গাছ। বন্ধুদের সঙ্গে একবার বেহালার একটা বাগান বাড়িতেও রাত কাটিয়ে এসেছিলাম। সেই বাগান বাড়িটার বেশ সুনাম ছিল ভূতের বাড়ি হিসাবে। অনেকেই দেখেছে, প্রায় কেউ নাকি বিফল হয়নি, কিন্তু আমরা সারা রাত জেগে বসে রইলাম, তাস খেললাম, অন্ধকারে বাগানে ঘুরলাম, কিছুই হলো না। ভূতেরা আমাদের বয়কট করেছিল, একমাত্র সে বাড়ির ছাদে দেখেছিলাম একটা ভূতম প্যাঁচা। আমাদের অবস্থা যেন বাঘ শিকার করতে গিয়ে শেষ পর্যন্ত বাজার থেকে খরগোশ কিনে ফিরে আসার মতন। এইরকম অবস্থায় আমার পক্ষে ভূত সম্পর্কে অবিশ্বাসী হয়ে ওঠাই স্বাভাবিক। এত চেষ্টা করে যদি ভূতের দেখা না পাই, তাহলে ভূতদের আমি বা কেন পাত্তা দিতে যাব? অর্থাৎ আমি যেমন ভূতে বিশ্বাস করি না, তেমনি ভূতেরাও আমাকে বিশ্বাস করে না। ভূতেরাও আমাকে কখনো দেখেনি, সুতরাং আমাকেই বা তারা বিশ্বাস করবে কি করে? এ সত্ত্বেও অবশ্য ইংরেজি বাংলা ভূতের গল্প পড়তে আমার খুব ভালো লাগে। মাঝরাত্রিরে একা থাকলে কখনো কখনো যে একটু আধটু গা ছমছম করে না, তাও না, কিন্তু লোকজনের সামনে আমি জোর গলায় ভূতের মুণ্ডপাত করি। গত বছরেই আমি বীরভূমের একটা গ্রামে বেড়াতে গিয়েছিলাম। আমার বন্ধু তপেন সেখানে একটি নতুন প্রতিষ্ঠিত কলেজে চাকরি পেয়েছে। কয়েকদিন খুব খাওয়া দাওয়া আর আড্ডা হলো। তপেন বলল, এখানকার শ্মশানে কিন্তু রাত্রিবেলা কেউ যায় না। আমি জিজ্ঞাসা করেছিলাম কেন? কি জানি, সবাই ভয় পায়, এখানে রাত্রিবেলা কেউ মারা গেলেও সকালের আগে পোড়াতে নিয়ে যায় না। বহুদিন ধরে এই নিয়ম চলে আসছে। আমি তৎক্ষণাৎ লাফিয়ে উঠে বললাম, চল শ্মশানটা ঘুরে আসা যাক। তপেন বলে, ধ্যাৎ, এসব পাগলামি করার কোনো মানে হয় না। তপেনকে আমি সাহসী ছেলে বলেই জানতুম, গ্রামে এসে ভীতু হয়ে গেছে, কিছুতেই শ্মশানে যেতে চায় না। তখন আমার মধ্যে একটা বাহাদুরি দেখাবার লোভ এসে গেছে। আমি যাবই বলে গোঁ ধরলাম। তপেন আমার হাত ধরে টানাটানি করতে লাগলো, বারবার বলতে লাগলো, কেন পাগলামি করছিস? তোর একটা কিছু বিপদ হয়ে গেলে তোর স্ত্রীর কাছে কি করে আমি মুখ দেখাবো বলতো? আমি বললাম, আমার স্ত্রী তোর মুখ দেখার জন্য ব্যাকুল এমন তো মনে হয় না। গ্রামের রাস্তা ধরে তপেন অনেকখানি আমার সঙ্গে এলো। দূরে যখন শ্মশানটা দেখা যাচ্ছে, তখনও তপেন একবার আমার হাত ধরে মিনতি করে বলল, সুনীল, প্লিজ যাসনি, আমার অনুরোধ থাক। আমি হাত ছাড়িয়ে নিয়ে বললাম, তুই এখানে দাঁড়িয়ে থাক, আমি এক্ষুনি ফিরে আসছি। তপেন শেষ পর্যন্ত বলল, চল আমিও যাই, যা হবার দুজনেরই হবে। আমি তপেনকে যেতে দিলাম না। একা একা সাহস দেখাবার লোভ ছাড়ছিলাম না। গ্রামের শ্মশান সাধারণত নদীর ধারে হয়। বীরভূমের অনেক শ্মশানে তান্ত্রিকরা সাধনা করেন শুনেছি। এই শ্মশানটাও নদীর ধারে, তবে খুবই ছোট্ট নদী, এখন শুকনো। একটা বিশাল বট গাছের নিচে ঝুপসি অন্ধকার। শ্মশানটার একেবারে কাছাকাছি এসে মনে হলো, ইস, একটা টর্চ আনলে ভালো হতো। জায়গাটা বড় বেশি অন্ধকার আর দারুণ নির্জন। ঝিঁঝির ডাক শোনা যাচ্ছে শুধু, বহুদূরে একটা কুকুরের অশান্ত চিৎকার। আমার চলার গতি কমে এলো। পেছন ফিরে তাকিয়ে দেখলাম তপেনকে আর দেখা যাচ্ছে না। একটা ভাঙা কলসের উপর পা পড়তেই আমি ভয়ে লাফিয়ে উঠলাম। পরক্ষণেই নিজেকে ধিৎকার দিলাম, এ কি, আমি ভয় পাচ্ছি কেন? কিসের ভয়? ভয় কাটাবার জন্য খালি ফস করে একটা সিগারেট ধরালাম, তবু মনে জোর এলো না। মনে হতে লাগলো
ভূত না থাক, সাপটাপ তো থাকতে পারে, টর্চ আনা উচিত ছিল। সিগারেটের সামান্য আলোয় কিছুই দেখা যায় না। একটা একটা করে দেশলাইয়ের কাঠি জ্বালাতে জ্বালাতে আমি এগোতে থাকলাম। কিছু পোড়া কাঠ, কয়েকটা ভাঙা হাঁড়ি আর একটা ছেঁড়া মাদুর ছাড়া কিছুই নেই। এখানে লোকের আসতে আসতে ভয় পায় কেন? কুসংস্কার ছাড়া আর কিছুই না। ঠিক এই কথাটা চিন্তা করার সঙ্গে সঙ্গে আমি একটি ঘটাং ঘটাং আওয়াজ শুনতে পেলাম। একটা মাটির হাঁড়ি যেন গড়াচ্ছে। চমকে ডান দিকে তাকাতেই দেখলাম দুটো ঝলঝলে চোখ আর কি একটা বীভৎস পানি এগিয়ে আসছে আমার দিকে। নিজের কাছে তো স্বীকার করতে লজ্জা নেই, সেই মুহূর্তে আমি অসম্ভব ভয় পেয়েছিলাম। আমার গলা শুকিয়ে গেল, পা কাঁপতে লাগলো। না, জীবনে আর কোনো দিন আমি হাঁটতে পারবো না, কথাও বলতে পারবো না। তখনই দূর থেকে তপন ডেকে উঠল, সুনীল, সুনীল। সেইটাকে সংবিত ফিরে পেয়ে আমি দৌড়লাম। দৌড়তে গিয়ে এক আছাড়। সেদিন যদি আছাড় খেয়ে না পড়তাম তাহলে সারা জীবন আমাকে ভীতুই হয়ে থাকতে হতো। আমি আছাড় খেয়ে পড়বার সঙ্গে সঙ্গে একটা নেড়ি কুত্তা কেউ কেউ করে ডেকে ছুটে পালালো। ঘাম দিয়ে জ্বর ছাড়ার মতন আমার শরীর থেকে ভয় চলে গেল একেবারে। আর কিছুই না, একটা ক্ষুধার্ত কুকুর মাটির হাঁড়ি চাটছিল। বহুদিনের কুসংস্কার, অন্ধকার আর নির্জনতার জন্য সেটাকে আমার মনে হয়েছিল অদ্ভুত কিছু। ভালো করে তাকাতে পর্যন্ত পারিনি। আমি হো হো করে হেসে উঠলাম। বিশেষত তপনকে শোনাবার জন্যই আমার হাসি ক্রমশ আরো জোরালো হয়ে উঠতে লাগলো। তপন হাঁপাতে হাঁপাতে সে জিজ্ঞাসা করলো, কি 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 হয়েছে? আমি বললাম, কিছু না, এবারও ভূতেরা আমাকে ভয় পেয়েছে। যাই হোক, এইভাবে আমি বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলের মধ্যে ধারণাটা তৈরি করে দিতে পেরেছিলাম যে আমি ভূত একেবারে বিশ্বাস করি না। ভূত আমার ধারে কাছে ঘেঁষে না কখনো। কিন্তু এর কিছুদিন বাদেই কলকাতা শহরেই আমার জীবনে এমন একটা অভিজ্ঞতা হলো যার ঠিক ব্যাখ্যা আমি আজও জানি না। ভূত আমি আজও দেখিনি, তবে আমার ঘরের দরজার আড়ালে কে এসেছিল কে জানে। ব্যাপারটা গোড়া থেকেই বলতে হয়। বিয়ে করার পর আমি একটা সার সত্য জানলাম, মেয়েদের খুশি করতে গেলে একটা ভালো বাথরুমওয়ালা বাড়িতে থাকা দরকার। বিয়ের পর মেয়েদের কাছে স্বামীর যৌবন কিংবা পৌরুষ কিংবা টাকা পয়সা কিংবা খ্যাতি সবই তুচ্ছ হয়ে যায় যদি বাড়ির বাথরুমটা ভালো না হয়। আমার স্ত্রী শান্তা স্নান করতে সময় লাগে 40 থেকে 45 মিনিট। স্নানের ঘরটা তার একটা বিলাসিতার জায়গা। সুতরাং আমি যে ফ্ল্যাট ভাড়া করি, বাথরুমটা কিছুতেই তার মনের মতো হয় না। ফলে আমাদের গৃহশান্তি নষ্ট হবার উপক্রম। এই জন্য আমাকে ঘন ঘন বাড়ি বদলাতে হয়। কলকাতা শহরে পছন্দ মতো ফ্ল্যাট খুঁজে পাওয়া খুবই দুষ্কর। তাছাড়া প্রত্যেকবার নতুন ফ্ল্যাট নিতে গেলেই ভাড়া বেড়ে যায়। কিন্তু এসব কথা শান্তাকে বোঝানো যাবে না। বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে ঝগড়াঝাটি করার বদলে ফ্ল্যাট খুঁজে বেড়ানো অনেক উত্তম কাজ। 3-4 বার বাড়ি বদলাবার পর দক্ষিণ কলকাতার লেকের ধারে আমরা একটা চমৎকার ফ্ল্যাট পেয়ে গেলাম। ছিমছাম, ছোটখাটো এবং পরিষ্কার, ঠিক যেন আমাদের জন্যই তৈরি। ভাড়াও সাধ্যের মধ্যে, 2টি বাথরুম, একটা একটু সাধারণ গোছের হলেও শোবার ঘরের সঙ্গে লাগানো বাথরুমটি এক কথায় অনবদ্য। রীতিমতো বড়, সাদা টালি বসানো, ধপধপে চকচকে। বাথরুমের জানালা দিয়ে দূরের মাঠ ও গাছপালা দেখা যায়। শান্তার দারুণ পছন্দ হয়ে গেল। পরের রবিবারই আমরা বাড়ি বদল করে ফেললাম। নতুন বাড়িতে এসে একদিন আমি আমার বন্ধু বান্ধবীদের নিমন্ত্রণ করলাম। রীতিমতন হইচই আনন্দে কাটলো কয়েকটা দিন। শান্তা সবসময় মন ভালো থাকে। আমি একটু বেশি রাত করে বাড়ি ফিরলেও বকুনি দেয় না। বুঝতে পারি সবই যেন ওই বাথরুমের গুণ। শান্তা এখন স্নানের সময়টা বাড়িয়ে 1 ঘন্টা করেছে। শহরের নিচে দাঁড়িয়ে ও 2-3টি রবীন্দ্রসঙ্গীত শেষ করে।
প্রথম ঘটনাটি ঘটল দিন আষ্টেক বাদে। আমরা ঘুমোই অনেক রাত করে, প্রায় সারা শহর ঘুমিয়ে পড়ার পর। একবার ঘুমিয়ে পড়লে সহজে আমার ঘুম ভাঙে না। আমি অঘরে ঘুমোচ্ছিলাম। হঠাৎ শান্তা আমাকে ঠেলা দিয়ে বলল, এই এই শুনছো শুনছো। বেশ কিছুক্ষণ ডাকাডাকির পর আমার ঘুম ভাঙলো। ঘুম জড়িত গলায় আমি বললাম, কি? কে যেন দরজায় ধাক্কা দিচ্ছে। এত রাত্রে আবার কি দরজায় ধাক্কা দেবে? ও কিছু না, ঘুমোনি এখনো, তুমি ঘুমিয়ে পড়ো। ওই তো আওয়াজ হচ্ছে, তুমি শুনতে পাচ্ছ না? আমি কান পেতে শুনলাম, হ্যাঁ একটা আওয়াজ পাওয়া যাচ্ছে বটে, খুব জোরে নয়। কেউ যেন খানিকটা দ্বিধা ও সংকোচের সঙ্গে দরজায় ধাক্কা দিচ্ছে, যাতে প্রতিবেশীদের ঘুম না ভাঙে। আমি শুয়ে শুয়ে জিজ্ঞাসা করলাম, কে? আওয়াজটা থেমে গেল। আমি বললাম, হাওয়ার ধাক্কা লাগছিল বোধ হয়, কিছু না, ঘুমো। শান্তা বলল, মোটেই হাওয়ার ধাক্কায় ওরকম শব্দ হয় না। স্বামী হিসাবে এবার উঠে দেখা উচিত, নইলে শান্তা আমাকে ভীতু ভাববে। কিন্তু শীতের রাতে বিছানা ছেড়ে উঠতে কার ইচ্ছে হয়? তবু উঠতে হলো। আলো জ্বালালাম। দরজা খুলে দেখলাম বাইরে কেউ নেই। বাইরের আলো জ্বেলে সদর দরজাও খুলে দেখলাম। সিঁড়িতে উঁকি দিলাম, কোথাও কেউ নেই। আমি একটু অসামাজিক ধরনের মানুষ। বহুদিন অনেক রাত পর্যন্ত বাইরে ঘোরাঘুরি করি। আমার বন্ধুরাও কখনো কখনো মাঝরাত্রিরে এসে আমার বাড়িতে হাজির হয়। সেই রকম কেউ এসে দরজায় ধাক্কা দিলে অবাক হওয়ার কিছু ছিল না। কিন্তু কারোকে কোথাও দেখতে না পেয়ে আমাকে এই সিদ্ধান্ত নিতেই হলো যে হাওয়ায় ধাক্কা লেগেছে কিংবা ইঁদুর টিঁদুর খটখট করছিল। ফ্ল্যাটের মধ্যে ইঁদুর থাকা ভালো কথা নয়। শান্তা ইঁদুর দেখলে খাটের উপরে লাফিয়ে ওঠে। কাল সকালে এর একটা কিছু করতে হবে। আলো টালো নিভিয়ে আবার ফিরে এলাম। শান্তাকে একটু মৃদু বকুনি দিয়ে বললাম, কোথাও কিছু নেই, শুধু ঘুম থেকে দেখে আমাকে জাগালে, ঘুমিয়ে পড়ো। শান্তা লজ্জা পেয়ে আমাকে খুশি করার জন্য বলল, সিগারেট খাবে? সিগারেট এনে দেবো? আমি বললাম, না থাক, ইচ্ছে করছে না। আবার শুয়ে পড়লাম। সবেমাত্র ঘুম চোখে জড়িয়ে এসেছে, এই সময় আবার দরজায় শব্দ, এবার একটু জোরে জোরে। শান্তা এবার রীতিমতো ভয় পেয়ে চেঁচিয়ে উঠল, এই এই। আমি গম্ভীর হয়ে বললাম, কাল সকালে বেটাকে ঠান্ডা করব। শান্তা আরো ভয় পেয়ে জিজ্ঞাসা করলো, কে? কাকে? ইঁদুর। দেখ, ইঁদুর কখনো এত জোরে আওয়াজ করতে পারে? ইঁদুরা কি যে পারে কি যে পারে না তা কি আমার পক্ষে জানা সম্ভব নয়। নিশ্চয়ই মস্ত বড় ঘেড়ে ইঁদুর। শান্তা বলল, শব্দটা বাথরুমের দরজা থেকে আসছে। এই একটা গুরুতর ব্যাপার। শান্তার প্রিয় বাথরুমে যদি ইঁদুর থাকে তাহলে তো সাংঘাতিক কথা। আবার আমাকে ফ্ল্যাট খুঁজতে হবে। সুতরাং উঠতেই হলো। আগেরবার আলো জ্বালার সঙ্গে সঙ্গে শব্দটা থেমে গিয়েছিল, এবার অল্প অল্প শুনতে পেলাম। ঠক 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 করে আমি ইঁদুর তাড়াবার ভঙ্গিতে হুসুস করলাম। তবু আরেকবার শব্দটা হলো। বাথরুমের দরজার বাইরে থেকে ছিটকিনি বন্ধ। আমি দরজা খুলে দেখতে যাচ্ছি, শান্তা আমায় চেপে ধরলো, এই ভেতরে যদি কেউ থাকে। সুতরাং কণ্ঠস্বর মোটা করে ধমকের সুরে জিজ্ঞাসা করলাম, কে? ভেতরে কে? আর কোনো সাড়া শব্দ নেই। শান্তা বলল, আমার ভয় করছে, আমার ভীষণ ভয় করছে। ভয় পাওয়া মেয়েদের স্বভাব। অনেক সময় ভয় পেলে মেয়েদের মানায়, কিন্তু স্ত্রীর সামনে যে স্বামী সাহস দেখায় না তার জীবন ব্যর্থ। আমি বীর দপ্পে শান্তার হাত ছাড়িয়ে দরজাটা খুলে ফেললাম। কেউ ছুটে বেরিয়ে এসে আমাকে আক্রমণ করলো না। একটু অপেক্ষা করে বাথরুমের মধ্যে মুখ বাড়িয়ে দেখলাম, না, কেউ নেই, কোনো ইঁদুরও না।
ভালো করে সব জায়গাটা পরীক্ষা করার পর আমি শান্তাকে ভেতরে ডাকলাম। শান্তাও দেখলো বাথরুমের কোথাও বড়সড় ইঁদুরের লুকিয়ে থাকার সম্ভাবনা নেই। শান্তা বলল, তাহলে কিসের শব্দ বলো তো? হাওয়া ছাড়া আর কি হবে? হাওয়ায় কখনো এরকম শব্দ হয়? যাকে কাল সকালে সেটা চিন্তা করা যাবে। ভেতরে তো কেউ না কেউ দেখা গেল, সুতরাং ভয়ের কিছু নেই। আবার সব দরজা টরজা বন্ধ করে আলো নিভিয়ে শুয়ে পড়লাম দুজনে। বেশ কিছুক্ষণ দুজনে আর কোনো কথা না বললেও দুজনে আসলে কান খাড়া করেছিলাম আর কোনো শব্দ শোনা যায় কিনা। আর শব্দ হলো না। শান্তা ঘুমিয়ে পড়ার পর আমিও ঘুমোলাম। পরদিন সকালে উঠে শান্তা আর আমি দুজনে মিলে আবার বাথরুমটা তন্ন তন্ন করে খোঁজ করলাম। সেখানে কোনো রকম সন্দেহজনক কিছু নেই। দিনের আলো অনেক কিছুই অস্বাভাবিক মনে হয়। রাত্রিবেলা অনেক ছোটোখাটো শব্দ খুব জোরে শোনায়। সুতরাং দরজা ধাক্কানোর ব্যাপারটা সেই রকম একটা কিছু হবে এই রকম ভেবে নিতে হলো। ব্যাপারটা আমি তেমন গুরুত্ব না দিলেও সেদিন আমি বাড়ি ফিরে এলাম সন্ধে হতে না হতেই। শান্তা খুব খুশি হলো। আমরা একসঙ্গে বেরিয়ে একটা সিনেমা দেখে এলাম রাত্রির শোতে। সারাক্ষণ আমরা গত রাতের ঘটনা নিয়ে কোনো আলোচনা করিনি, কিন্তু শুতে যাবার আগে শান্তা বলল, জানো, ঠিক ঝি বলেছিল এই ফ্ল্যাটটা খুব ঘন ঘন ভাড়াটে বদলায়। আমি জিজ্ঞেস করলাম কেন? তা জানি না, আগের ভাড়াটেরা নাকি মাত্র 15 দিন থেকেই চলে গেছে। ভাগ্যিস গেছে, নইলে এমন চমৎকার ফ্ল্যাটটা আমরা পেতাম না। ফ্ল্যাটটা তো ভালোই, কিন্তু কিন্তু আবার কি? আজ যদি আবার শব্দ হয়, কালকেই আমি ইঁদুর মারার ওষুধ কিনে আনবো। শান্তাকে আমি হাসি ঠাট্টায় ভুলিয়ে রাখলাম। তারপরে এক সময় ও ঘুমিয়ে পড়ল। আমি একটা বই খুলে জেগে রইলাম। বারবার তাকাচ্ছি দরজার দিকে, যেন আমি প্রতীক্ষা করছি কারো। সে এসে দরজা ধাক্কা দিলেই আমাকে খুলে দিতে হবে। রাত্রি 1:30 পর্যন্ত বই পড়লাম। আজ কোনো রকম শব্দ নেই, তবু আমার ঘুম আসছে না। রাস্তা দিয়ে মাঝে মাঝে একটা দুটো গাড়ি যাচ্ছে, এছাড়া থমথম করছে রাত। বাথরুমের দরজাটার দিকে তাকালেই আমার মনে হচ্ছে ও পাশে যেন কেউ দাঁড়িয়ে আছে। আমি আলো নেভাইনি বলে দরজা ধাক্কা দিতে পারছে না। কোন একটা কিছু সম্পর্কে বেশিক্ষণ ভাবলেই এইরকম সব চিন্তা আসে। আমি বিছানা থেকে উঠে বাথরুমের দরজাটা খুললাম। ভেতরের আলো জ্বেলে ভালো করে দেখে নিলাম একবার। বাইরের দিকে জানালাটাও বন্ধ করে দিলাম। হাওয়া আসবার কোনো উপায় নেই, আজ আর কোনো শব্দ হবে না। দরজাটা আবার বন্ধ করে দিতে যাচ্ছি, এমন সময় শান্তা ভয়ে চেঁচিয়ে উঠল, কে কে? আমি শান্তা, আমি। তুমি ওখানে কি করছো? আরে তুমি ভয় পাচ্ছ নাকি? আমি বাথরুমে গিয়েছিলাম। শান্তা উদ্ভ্রান্তের মতো জিজ্ঞাসা করলো, তুমি সত্যি বাথরুমে গিয়েছিলে? সত্যি করে বলো তো, আজও নিশ্চয়ই আওয়াজ হয়েছিল। না না না, আজ কোনো আওয়াজ হয়নি। সত্যি বলছো? হ্যাঁ, দেখো, আর কোনো দিন আওয়াজ হবে না। কিন্তু আলো নিভিয়ে দিয়ে শুয়ে পড়ার 5 মিনিট বাদেই আওয়াজটা শুরু হলো। ঠক 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 ঠক। শান্তা আমাকে জড়িয়ে ধরে ভয়ে কাঁপতে কাঁপতে বলল, ও কি হলো তুমি বলো। আমি বললাম, চুপ, শুনতে দাও না। আরে কি শুনবে? আরে দেখি আর কি হয়। দরজাটা আরো কয়েকবার ঠক 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 করলো, কিন্তু আর কিছুই হলো না। শান্তা চাপা স্বরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। আমি বললাম, একটা রাত জেগে থেকে দেখা যাক না কি হয়। শান্তা বলল, তুমি ঠিক ঘুমিয়ে পড়বে। তুমি ঘুমিয়ে পড়লে আমি ভয়ে মরে যাব। আরে না না, আমি ঘুমাবো না, আর একটা কাজ করা যাক, বাথরুমের দরজাটা খুলে ফাঁক করে রাখা যাক না। উঠে তাই করলাম। শোবার ঘরের পাশের বাথরুমের দরজাটা খুলে রাখা
শান্তার একেবারেই পছন্দ নয়, কিন্তু ওকে অতি কষ্টে রাজি করালাম। আর কোনো শব্দ হলো না। রাতটা কেটে গেলে সকালে উঠে শান্তা বলল, এর একটা ব্যবস্থা না করলে তো চলে না। এইভাবে কি প্রত্যেকটি রাত না ঘুমিয়ে কাটাবো নাকি? যত রকম ব্যাখ্যা দেয়া যায় সবকটাই আমি শান্তাকে শোনালাম। যেমন বাতাসের ধাক্কা তো হতেই পারে, তাছাড়া হঠাৎ কোনো গাড়ির ঝাঁকুনিতে কিংবা এবারের কোনো ফ্ল্যাটের দরজা বন্ধ করার সময় নিশ্চয়ই এই দরজাটা কেঁপে ওঠে। শান্তা বিশ্বাস করলো না। দরজাটার গায়ে হাত দিয়ে বলল, দেখছো কিরকম শক্ত দরজা, এমনিতে কিছুতেই নড়তে পারে না। আমি বললাম, ঠিক আছে, লক্ষ্য রেখো তো দিনের বেলা কোনো আওয়াজ হয় কিনা। সেদিন বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আমার বাড়ি ফিরতে অনেক রাত হয়ে গেল। বাড়ির বাইরে জগৎটার সঙ্গে একবার জড়িয়ে পড়লে তখন আর বাড়ির কথা মনে থাকে না। সিঁড়ি দিয়ে ওঠার সময় একটু অপরাধ বোধ করলাম। শান্তা অনেকক্ষণ একলা আছে। রাত 11টা বেজে গেছে। 2-3 বার কলিং বেল টিপলাম, দরজা খুললে না। শান্তা কি ঘুমিয়ে পড়ল? বেল টিপতে টিপতেই আমি ডাকলাম, শান্তা, শান্তা। একটু বাদেই দরজা খুলল। শান্তার চোখে জল। এটা আমার কাছে নতুন ব্যাপার। দেরি করে বাড়ি ফিরলে শান্তা মাঝে মাঝে বেশি বকাবকি করে, কিন্তু প্রথমেই তো কাঁদে না। আমি কিছু বলার আগেই শান্তা বলল, আমি বেঁচে থাকি কিংবা মরে যাই তোমার তাতে কি যায় আসে না। অনুতপ্ত গলায় বললাম, শান্তা এসব কি বলছো? হঠাৎ দেরি হয়ে গেল মানে বোম্বে থেকে আমার এক পুরনো বন্ধু এসেছে, অনেকদিন পর দেখা। বাড়ি ফিরে যদি দেখতে মরে গেছি। জি জি, এসে এসব কি বলছো? কেন, কি হয়েছে? তুমি ভয়টা পেয়েছিলে নাকি? যাকে সারাদিন সারা সন্ধে একলা থাকতে হয় তার কি ভয় পেলে চলে? আরে কি হয়েছে বলো না। আবার কি দরজাটা? না, কিছু হয়নি। কাছে গিয়ে শান্তার মাথায় হাত দিয়ে বললাম, লক্ষ্মীটি রাগ করো না, আর একদিনও দেরি করবো না, এই কথা দিচ্ছি। এরকম কতবার বলেছো জানো? এই ফ্ল্যাটে একটি মেয়ে আত্মহত্যা করেছিল। যা, আমাকে আজ 2-3 জন বলল মেয়েটি আমার বয়সী ছিল, খুব সুন্দর দেখতে। যাকে রাত্রিবেলা ওসব গল্প করতে হবে না। শোনো, আমি বাইরে থেকে খেয়ে এসেছি, খাবো না, শুয়ে পড়া যাক। আজ রাত্রিটা ভালো করে ঘুমোতে হবে। শান্তা আর কোনো কথা বলল না। কিছুক্ষণ গম্ভীর হয়ে রইল। জামা কাপড় বদলে আমি শুয়ে পড়ার জন্য তৈরি হলাম। শান্তা বলল, আমি বাথরুমে যাব, কিন্তু আমার ভয় করছে। আমি হাসতে হাসতে বললাম, এরই মধ্যে তুমি ভয় পাচ্ছ? আলো জ্বালা রয়েছে, আমি জেগে আছি। শান্তার গলার আওয়াজটা যেন বদলে গেল। অদ্ভুতভাবে বলল, আমি বাথরুমে গেলে তুমি বাইরে থেকে দরজা বন্ধ করে দেবে না তো? আমি চমকে গিয়ে বললাম, কি বলছো? দরজা বন্ধ করে দেবো কেন? সত্যি করে বলো, দরজা বন্ধ করে দেবে না? তুমি কোনোদিন আমাকে বাথরুমে আটকে রাখবে না? বলতে বলতে শান্তা হু হু করে কেঁদে ফেলল, কিরকম যেন পাগলের মতো হয়ে গেছে। আমি ওর দুহাত ধরে ঝাঁকানি দিতে বললাম, এই শান্তা, শান্তা, কি হলো এসব? তুমি আমাকে বিশ্বাস করো না? শান্তা কোনো ক্রমে নিজেকে একটু সামনে নিল, তারপর আস্তে আস্তে বলল, সেই মেয়েটির স্বামী রাগ করে একদিন তাকে বাথরুমের মধ্যে আটকে রেখেছিল। মেয়েটি কত দরজায় ধাক্কা দিয়েছে, তবু খোলেনি। তখন লজ্জায় অপমানে মেয়েটি আত্মহত্যা করেছিল। আমি ধমক দিয়ে বললাম, যত সব গাঁজাখুরি গল্প। সেই মেয়েটি বুঝি এসে রোজ দরজায় ধাক্কা দেয়? তা দেয় তো দিক না, সে তো আমাদের আর কোনো ক্ষতি করে না। অনেকক্ষণ ধরে শান্তাকে বোঝালাম, তারপরে এক সময় ও শুয়ে পড়ল। আমি আলো নিভিয়ে দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলাম বাথরুমের দরজার পাশে। আলোতে বেতার তারা থাকে না শুনেছি। সেই দক্ষিণে মেয়েটি যদি দরজা ধাক্কাতে আসে, আমি অন্ধকারে এই দরজা খুলে তাকে দেখব। প্রায় ঘন্টাখানেক দাঁড়িয়েছিলাম, কিছুই হলো না, কোনো শব্দ নেই। তারপর ক্লান্ত হয়ে বিছানায় এসে শোয়া মাত্রই দরজায় আওয়াজ হলো, সেই ঠক 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 ঠক। শান্তা সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠল, ওই যে, ওই যে আবার।
আমি তড়াক করে বিছানা থেকে নেমে ছুটে এসে দরজা খুললাম। দারুণ আশা ছিল মেয়েটিকে দেখতে পাবো। কেউ নেই। অন্ধকারেও কারুকে দেখা গেল না, শুধুই অন্ধকার। না, ভূত আমার ভাগ্যে নেই। আমার চোখের সামনে ওরা কেন যেন কিছুতেই আসতে চায় না। তবে সেই দরজার আড়ালে কি ছিল? কেন বাথরুমের দরজায় কুণ্ঠিত ধাক্কা পড়তো তা আমি কোনোদিনও জানতে পারিনি। আবার ফ্ল্যাট বদল করতে হয়েছে শান্তার জন্য। ওই ফ্ল্যাটের বাথরুম তেমন ভালো না, কিন্তু শান্তার কোনো অভিযোগ করে না। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি।